আলোঘর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য অনুষ্ঠানের শেষ পর্যন্ত। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি নির্মাতা এবং অভিনেতা সালাহউদ্দিন লাবলু। লাবলু ভাই কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। লাবলু ভাই, আমরা সাধারণত যাদের পাই তাদের একেবারে ছোটবেলা থেকে আসি, তার মানে যেই সময়টা থেকে আপনাকে আমরা চিনি এর আগেও একটা জীবন ছিল আপনার, যখন একেবারে পরিবারের মানুষ ছাড়া কেউ চিনতো না। শৈশবের কথা বলছি, একটু শুনবো শৈশবটা কেমন ছিল। শৈশবটা আমাদের যে সময় আমাদের জন্ম হয়েছে বা যে সমাজ ব্যবস্থায় যে গ্রামে আমার জন্ম, তো সেই সময় আমাদের একটা একান্নবর্তী সংসার বলতে যেটা বোঝায়, মানে দাদা, নানা, খালা, ফুপু, মামাতো ভাই, চাচাতো ভাই সব কিছু মিলে আসলে আমাদের শৈশবটা কেটেছে এবং বেশিরভাগ সময় আমার গ্রামেই কেটেছে। তো সেইটা তো আমার কেন জানি মনে হয় যে উই আর লাকি, আমি স্পেশালি লাকি যে আমি সেই সময়টাতে পেয়েছি, যে সময় একদম বিশুদ্ধ গ্রাম, প্রকৃতি, মানুষের যে আন্তরিকতা, মানুষের যে সরলতা, সেইগুলোর মধ্যেই আসলে আমার বেড়ে ওঠা। তো সেটার জন্যে এই জন্য আমি লাকি বলছি, কারণ এখনকার যারা যে শিশুরা জন্মগ্রহণ করছে সমস্ত চেঞ্জ হয়ে গেছে, ইট, পাথর, মেশিন, হ্যাঁ, প্রকৃতি থেকে অনেক দূরে তারা। তো সেই জন্যে আমার ওই শৈশবটা খুব ভালো কেটেছে। আমার খুব ওটা আমাকে সব কিছুতেই, আমার শিল্প ভাবনাতেও সেটা অনেক অনুপ্রেরণা দেয়। লাবলু ভাই, এখন ছোটবেলায় আপনার সঙ্গে যারা চলতো, মানে আপনার বন্ধুদের কথা বলছি, ছোটবেলায় যারা ছিলেন তারা একভাবে ভাবতো, আপনি অবশ্যই অন্যভাবে ভাবতেন বলছি বা বিশ্বাস করছি এই জন্য কারণ 10টা ভাবনা নিয়ে জন্মগ্রহণ করা শিশু আপনি ছিলেন না। যদি থাকতেন তাহলে বড় হয়ে হয়তো চিন্তা ভাবনাটা এই জায়গাটায় আসতো না। তখন আসলে কীরকম ভাবতেন নাটক, সিনেমা ইত্যাদি নিয়ে? না, শিশুবেলায় বা শৈশবে তো এরকম ভাবনা, অ্যাটলিস্ট অন্য কেউ ভাবে কিনা জানি না, আমার কোনো ভাবনা ছিল না। কৈশোর? কৈশোরেও যে আমি এই মিডিয়াতে কাজ করব সেটাও ভাবিনি। একদম নর্মাল মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। আমার বাবাও সরকারি চাকরি করতেন, মাও স্কুল টিচার ছিলেন। তো সেই সময় আমরা স্বাভাবিকভাবে লেখাপড়াতেই বেশি গুরুত্ব দিতেন। ফ্যামিলি থেকে লেখাপড়া করে চাকরি করবে, ভালো সরকারি চাকরি পাবে, এটাই ছিল বাবা মার স্বপ্ন। এবং আমাদের ওই সময় আমি ওই রকম সময় কিছু ভাবি নেই যে আমি বড় হয়ে মিডিয়াতে আসবো বা অভিনয় করব বা গান করব, এরকম কোনো কিছু ভাবনা আমার ছিল না। খুব সত্যি কথা ছিল না। কখন থেকে এই পোকা ঢুকলো মাথায়? এই পোকাটা ঢুকেছে আমি যখন ঢাকায় আসলাম পড়াশোনা করতে। সেই সময় আমার যিনি গুরু, যিনি আমার বটগাছ বা যাকে আমি মানি, আমার মতো অনেকেই তাকে গুরু মনে করেন, সেটা মামুনুর রশিদ। জনাব মামুনুর রশিদের সাথে যখন পরিচয় হলো, তখন আরণ্যক নাট্য দল ছিল। বেসিক্যালি ওই সময় কিন্তু আমরা নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনের কথা স্বপ্ন দেখতাম। আমাদের নাট্য দলের স্লোগান ছিল, নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। নিজে অভিনেতা হিসাবে জন্য এরকম কোনো স্বপ্ন ছিল না আমার। মূলত একজন নাট্যকর্মী, এই নাটকের মধ্যে শোষিত মানুষ যারা, শ্রমিক, সাধারণ মানুষ যারা, তাদের জীবন নিয়ে নাটক, তাদের স্বপ্ন নিয়ে, তাদের সুখ দুঃখ, তাদের ভালো লাগা নিয়েই বেসিক্যালি আমাদের আরণ্যক নাট্যদলের সমস্ত নাটকগুলোই হতো। যেহেতু মামুন ভাই তখন বিখ্যাত নাট্যকার ছিলেন, টেলিভিশনে নাটক লিখতেন, ওনার নাটকে অভিনয় করা হতো, বছরে একবার কি দুইবার অভিনয় করা হতো। এই করতে করতে টুকটুক করে আপনার অভিনয় আসা। কিন্তু মূলত আমার যেহেতু মঞ্চের পেছনের কাজগুলো আমি বেশি করতাম, মিউজিক, লাইট, সেট, হ্যাঁ, এইগুলোতে আমার ঝোঁক ছিল অনেক বেশি। এবং আমি আমার নাটকের দলের একটা ডিরেক্টরিয়াল টিম ছিল, ডিরেক্টরিয়াল টিমের মেম্বার ছিলাম, মানে ডিরেক্টরিয়াল কাজ করতাম। এই করতে করতেই বেসিক্যালি ডিরেকশনে আসা আমার কাছে মনে হয়। কোনো কিছু যে খুব স্বপ্ন নিয়ে, খুব পরিকল্পনা করে আমি আমার জীবনে এগিয়েছি, সেটা কখনোই না, এবং ইভেন এখনও না। এখন মঞ্চ গেল, টেলিভিশন গেল,
আপনি যুক্ত হলেন চলচ্চিত্রের অভিনয়ের সঙ্গে, মানে সেটা কখন বা প্রথম, মানে শুরুর দিককার কিছু সেটাও যে খুব যে স্মৃতি বড় জানান। আকারে আমি চলচ্চিত্রে অভিনয় করছি সেটা না। আমি বোধহয় সর্বসাকল্যে 4টা-5টা চলচ্চিত্রে অভিনয় করেছি। প্রথম করেছিলাম আমার যতদূর মনে পড়ে আমাদের চাষি ভাইয়ের, চাষি নজরুল ইসলামের একটা ফিল্ম আজকের প্রতিবাদ। এটাতে একটা মানে মোটামুটি মেইন ভিলেন বলতে যেটা বোঝায় আর কি, সেটা করেছিলাম। এরপরে টুকটাক করে 2-3 বছর পর পর হয়তো কোনো একটা ক্যারেক্টারে ডেকেছে, ছোট করেছি, মানে ওটা খুব উল্লেখযোগ্য বিষয় না। মানে চলচ্চিত্রে অভিনয় আমার কাছে কিন্তু আমার অভিনয়ের ক্যারিয়ারে কিন্তু ওটা কোনো উল্লেখযোগ্য বিষয় না। কিন্তু উল্লেখযোগ্য বিষয় আরেকটা জায়গায় আছে, সেটা চলচ্চিত্র নির্মাণ। হ্যাঁ হ্যাঁ সেটা এটা যে খুব বড় আকারে অনেক কিছু করে ফেলেছি সেটা না। আমি একটাই চলচ্চিত্র নির্মাণ করেছি, মোল্লাবাড়ির বউ। সেটা এমন এক সময় নির্মাণ করেছিলাম যে সময় আমাদের চলচ্চিত্রের সিনেমা হলে মানুষজন যাওয়া বন্ধ করেছিল। যে কোনো কারণেই হোক মানুষ যেত না, একটু নেগেটিভ সময় যাচ্ছিল। সেই সময় আমার মোল্লাবাড়ির বউ, সেই সময় এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওই সময়কার সবচেয়ে জনপ্রিয় তারকা যারা ছিলেন, রিয়াজ, শাবনূর, মৌসুমী, এটিএম শামসুজ্জামান, সব বিগ কাস্ট। না, এখানে আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে মৌসুমী এবং শাবনূর দুইজনকে এক সিনেমায় দেখা যেত না, কিন্তু তখন আমরা দেখেছি এটা মনে হয়েছে পরিচালকের কারিশমা। এটাও অনেকেই বলেছেন যে এটা একটা আনবিলিভেবল ব্যাপার, মানে তারা দুইজনকে একসাথে ছবিতে কখনোই দেখা যেত না। তো এটা হয়েছে ব্যক্তিগত কারণে। আমি যখন শাবনূরকে বলছি, দেখো আমি একটা ছবি বানাচ্ছি, আমি চাই তুমি অভিনয় করবা, তো শাবনূর বলছে, লাভলু ভাই আপনি ছবি বানাচ্ছেন, আপনি ডিরেক্টর, আপনার ছবি করবো, আমি তো অন্য কে আছে সেটা দেখার বিষয় না। মৌসুমিও একই কথা বলেছে যে লাভলু ভাই মৌসুমের সাথে এর আগে আমার কয়েকটা বিজ্ঞাপন, তখন আমি বিজ্ঞাপন বানাতাম, বিজ্ঞাপনে কাজ করেছে, তখন লাভলু ভাই আপনি ছবি বানাবেন, এখানে কো আর্টিস্টকে সেটা তো আমার সেটাকে বিষয় না। ইভেন রিয়াজের ক্ষেত্রেও তাই ছিল, রিয়াজও বলছে কোনো লাভলু ভাই অসুবিধা নেই, করেন। এবং এটা নিয়ে আমার মনে আছে যে এফডিসি থেকে অনেক পরিচালক বা প্রডিউসার যেতেন দেখতে যে কি ব্যাপার, এই কিভাবে সামলাচ্ছে, কিন্তু গিয়ে পরে শুনেছি ওখানে আমার ওই ফিল্মের শুটিংয়ের সময় আমার কড়া নিষেধ ছিল যে কেউ জোরে কথা বলতে পারবে না, কেউ স্ল্যাং ব্যবহার করতে পারবে না, একদম চুপচাপ ঠান্ডাভাবে টাইমলি আমাদের শুটিং শেষ হয়ে গেছে। সবাই কোঅপারেশন করেছে, সবাই, এভরিবডি। আমরা মোল্লাবাড়ির বউ সম্পর্কে শুনছিলাম, তবে আপনার যে কাজ সেখানে নাটকের অংশটা অনেক বেশি এবং অনেক লম্বা। গ্রামীণ প্রেক্ষাপট এমনভাবে তুলে ধরা যায় টিভি পর্দায়, সেটা আপনার নাটক না দেখলে মানুষ বুঝতে পারবে না, কিংবা একটা সময় যখন আমাদের গ্রামে সেই মেঠোপথ থাকবে না, তখন হয়তো আপনার নাটক খুঁজে খুঁজে মানুষ দেখবে যে আমাদের গ্রাম এমন ছিল। আপনার কেন মনে হয়েছে যে গ্রামটাই আমি তুলে ধরবো? আমি এখনো বিশ্বাস করি যে আমার যদি আরেক জন্ম হয়, আমি তখনও ওই গ্রামের নাটকই করব। কারণ আমি বলেছিলাম শুরুতে যে আমার জন্ম গ্রামে, এবং আমার কৈশোরবেলা, শিশুবেলা। আমার গ্রামের নামটা একটু শুনুন। আমার গ্রামের নাম হচ্ছে জুগিয়া, কুষ্টিয়া শহর থেকে 2 মাইল দূরে, এবং একদম গড়াই নদীর পাশে। আমি নদীতে গোসলও করতাম। তো আমি কেন গ্রাম আমাকে আকৃষ্ট করে, যে কারণ গ্রামের এক তো প্রকৃতি, মানে গ্রামের যে নদী, যে শস্য ক্ষেত, সবুজ ধানের ক্ষেত, আকাশ, একদম বটগাছ, রাখাল, গরুর গাড়ি করে ধান নিয়ে যাওয়া, ধান কেটে যাওয়া, গ্রামের মানুষের সারল্য, আন্তরিকতা, এটা আমার রক্তের মধ্যে আছে। শহরে আমি থাকতে হয়, কিন্তু আমার মনটা পড়ে থাকে সবসময় গ্রামে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা নির্মাতা হিসাবে আমি যে জীবনটা কিছুটা হলেও বুঝি, সেইটা নিয়েই তো আমি কাজ করব। আমি হচ্ছে পুরা গ্রাম মফস্বল, গ্রাম মফস্বল, গ্রাম মফস্বল। এইটা আমার প্রথম কথা হচ্ছে, দেখেন আমি সেই কাজটা করব যে কাজটা আমার ভালো লাগে। ভালো লাগে না এমন কিছু করে তো আসলে কিছু করা যায় না। তা আমার ভালো লাগে গ্রাম, ভালো লাগে সাধারণ মানুষ, ভালো লাগে শ্রমিক মানুষ যারা খেটে খায়, তাদের যে দুঃখ কষ্ট, এগুলো আমি দেখেছি। এই নাটক, মঞ্চ নাটকও যখন করতাম তখনও সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি গ্রামে। আমাদের মুক্ত নাটক বলে একটা আন্দোলন ছিল, যেখানে আমরা গ্রামে গিয়ে গ্রামের মানুষদের সাথে 10 দিন থেকে তাদেরকে দিয়েই গল্প বানাতাম, তাদেরকে দিয়েই অভিনয় করাতাম।
এবং সেই নাটকগুলো দেখে মানুষ কেঁদেছেও। সেই কারণে বেসিক্যালি আমার সব নাটক কিন্তু গ্রাম বেজ। আমি প্রথম থেকে চেয়েছি আমি গ্রামের কাজ করব। কিন্তু লাবলু ভাই, হয়তো চাওয়া থাকে আমাদের এক এক রকম, কিন্তু সবার চাওয়া পূর্ণ হয় না। আপনি গ্রাম নিয়ে কাজ করতে চেয়েছেন, সেই যে চাওয়া, সেই চাওয়া মনে হয় খুব সহজ হয়ে গেছে পূর্ণ হওয়াটা যখন আপনি বৃন্দাবন দাস এবং আপনি জুটি বাঁধলেন। কারণ তারও গ্রাম নিয়ে লেখা নাটক, আপনার গ্রাম নিয়ে পরিচালনা করার ইচ্ছে। আপনাদের জুটির শুরুটা কিভাবে না, হয়েছিল? এরকম আরও একজন আছে। আমি মেনলি কাজ করেছি মেনলি 3 জন নাট্যকারের সাথে। প্রথম কাজ হচ্ছে আমার ফার্স্ট ডিরেকশন কিন্তু মাসুম রেজার, সেটাও গ্রামের নাটকই ছিল। চলচ্চিত্র তারই লেখা, চলচ্চিত্র তার লেখা। মাসুম রেজার সাথে এই যে রঙের মানুষ মাসুম রেজার, ভবেরাট মাসুম রেজার। পরে এসে বৃন্দাবনের সাথে যোগ হলো সম্ভবত ঘর কুটুম কিংবা সাকিন সারিসুরি বা হাড়কিপটে। এরপরে ছিল লাস্ট পর্যন্ত ছিল কাজী শাহিদুল ইসলাম, ওই সোনার পাখি রূপার পাখি, প্রিয়দিন প্রিয় রাত, কবুলিয়তনামা, খড়কুটো। তো যেটা হয় কি যে একজন রাইটারের সাথে যখন কাজ শুরু হয় তখন একটা পরিচালক এবং রাইটারের মধ্যে এক ধরনের বোঝাপড়া হয়ে যায়। যদি তাহলে কিন্তু নাটকগুলো সাকসেস হয়, এবং সাকসেস হলেই তখন তো আবার মনে হয় যে পরবর্তী কাজটাও আমরা আবার একসাথে করি। ব্যাপারটা এরকম। তবে বৃন্দাবনের নাটকের চরিত্রগুলো, ঘটনাগুলো এক রকম স্যাটায়ার, মাসুমের নাটকগুলো একটু আলাদা ধরনের স্যাটায়ার, আর কাজী শাহিদুল ইসলামের নাটক একদম মানে একদম রিয়েল যে ফিলটা পাওয়া যায়। এই তিনজনেরই আসলে বাস্তব দেখা, ওদের তিনজনেরই কিন্তু গ্রাম দেখা খুব গভীরভাবে। সুতরাং তার সাথে এই তিনজনের সাথে আমার কিন্তু খুব ভালো হয়েছে, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি। আমরা যদি আবার একটু চলচ্চিত্রের প্রসঙ্গে যাই, আপনি বলছিলেন যে আপনার ভাষায় যে ছোট ছোট চরিত্রের জন্য আপনাকে ডেকেছে, কিন্তু সেটা আমরা বিশ্বাস করি না। কারণ আবার এটাও ঠিক, ছোট চরিত্র অনেক বড় আলোচনা এনে দেয়। আমরা দেখেছি যে আপনি তুফান চরিত্রে আপনার একটা ডায়লগ, এই তো কি ডারে, সেই ডায়লগ মানুষের মুখে মুখে ফিরেছে। আপনার কি মনে হয়েছে যখন একটা সংলাপ আপনি দিলেন, সেই সংলাপটা আলোচিত হতে পারে, অর্থাৎ একজন অভিনেতা টের পান কি না? মানে আমাকে ডায়লগটা এটা রিটেন ফর্মে দিয়েছে যে এইভাবে কথা বলেন, কিন্তু ওই তুই কি ডারে এটা তো ছিল না। তা আমি ডিরেক্টরকে বললাম যে আমি যদি ডায়লগটা এইভাবে দিই, এই ল্যাঙ্গুয়েজে দিই, বলে আপনি ভাই দেন, কোনো অসুবিধা নেই। এইটা যে এইভাবে ওইখানে সবাই তো পশ কথা বলছিল সব ক্যারেক্টারগুলো, ওর মধ্যে হঠাৎ করে এই ধরনের একটা ডায়লগ আসাতে মানুষের চোখে লেগেছে, কানে শুনেছে। তো সেইটা একটা বিষয়। তারপরে মানে ক্যারেক্টার ছোট বা বড় লেংথ এটা কোনো ফ্যাক্টর না, যদিও আমাকে যে ইদানিং যে বিশেষ করে ওয়েব ফিল্মগুলো হয়, রাফির আরও একটাতে কাজ করেছি আমি, তাণ্ডবে কাজ করেছি, তারপরে শিহাব শাহিনের ওয়েব ফিল্মে কাজ করেছি। তো সেখানে মানে এখন তো ক্যারেক্টার আমার যে বয়স হয়েছে তাতে খুব যে বড় ক্যারেক্টার টানতে পারবো সেটাও আমার মনে হয় না। ছোট ছোট ইন্টারেস্টিং ক্যারেক্টার তারা ডাকলে আমি যাই, সেটা এরকম। এমন না যে আমার রেগুলার অভিনয় করতেই হবে বা আমি ফিল্মে রেগুলার অভিনেতা হতে চাই, সেরকমও কিন্তু না। কেউ যদি কোনো তার ফিল্মে বা ওয়েব কন্টেন্টে যদি মনে করে যে সালাউদ্দিন লাবলুকে এরকম একটা ক্যারেক্টার দরকার, তারা বললে তখন আমি দেখে করি। বিষয়টা এটা যে খুব যে একটা নেশার মতো তা না। আপনি যখন ক্যামেরার সামনে থাকেন এবং ক্যামেরার পেছনে থাকেন, দুইটা সত্তা, সেই দুই সত্তা নিয়ে কথা বলবো। তবে তার আগে আরেকটা প্রসঙ্গ, একেবারে ভিন্ন একটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা একটা কাজ করেন প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ যে অঞ্চল থেকে আপনি উঠে এসেছেন, আমরা উঠে এসেছি, সেই গ্রামে যারা ঢাকায় সহজেই আসতে পারে না, বইয়ের সংস্পর্শে আসতে পারে না, বিশেষ করে পাঠ্য বইয়ের বাইরে যে বইগুলো, তাদের কাছে বই পৌঁছানোর জন্য তারা স্কুলে স্কুলে বই মেলা করে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই উদ্যোগটা যারা নিয়েছেন তাদেরকে অবশ্যই আমি স্যালুট জানাই। ছেলে মেয়েদেরকে স্কুল পর্যায়ে থেকেই পড়ার অভ্যাসটা তৈরি করানো বা পড়ার উদ্বুদ্ধ করানো, এটা অনেক অনেক ভালো একটি কাজ। আমি তাদেরকে আসলেই অন্তর থেকে ধন্যবাদ দিই। আমার সেই প্রসঙ্গে যেটা বলছিলাম যে ক্যামেরার পেছনের একটা সত্তা, ক্যামেরার সামনে একটা সত্তা। যখন কাজ করতে যান,
আপনার নিজের নাটকে হয়তো আপনি অভিনয় করছেন, আবার পরিচালনাও করছেন, সেখানে কোনো রকম সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় কিনা, মনস্তাত্ত্বিক? এটা ইদানিং হয়, ইদানিং হয়। আমি যখন অভিনয় করছি, হ্যাঁ অভিনয় করছি, কোয়ার্টিস্টের সাথে কথা বলছি, কিন্তু আমি তখন আমার মাইন্ড কাজ করছে যে কোয়ার্টিস্টটা প্রপারলি দিচ্ছে কিনা, রিজাম্পশন ঠিক আছে কিনা, লুকটা ঠিক আছে কিনা, যে কারণে আমার অ্যাক্টিংয়ের জায়গাটা হারিয়ে যায়। কিন্তু পাশাপাশি আরও একটা কথা বলি, আমি যখন রঙের মানুষ করি, রঙের মানুষের তো আমি একটা মেজর ক্যারেক্টারে অভিনয় করেছি, ক্যামেরা চালিয়েছি এবং ডিরেকশন দিয়েছি, খুব সাবলীলভাবে করেছিলাম। কিন্তু এখন আমার কাছে মনে হয় এটা কীভাবে সম্ভব, এটা আমি এখন হলে জীবনেও পারতাম না। তখন হয়তো ইমোশনালি অত কিছু ভাবি নেই, তখন আমার ভাবি নাই, ঠিক আছে সবাই মিলে অভিনয় করছি, যদিও আমার ক্যামেরা ভীতি কোনোদিনও ছিল না। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এইটা আসলে ঠিক না। মানে মানে আমার ভিতরে এখন প্রবলভাবে কিন্তু পরিচালক সত্তাটা বেশি কাজ করে। মানে কোনো ডায়লগ বলতে গেলে, কোনো কথা বলতে গেলে, ক্যামেরা অ্যাঙ্গেল, আমি যেরকম মনিটরের সামনে যখন বসি, তখন আমি যেভাবে একটা সিকোয়েন্সকে বা একজন অ্যাক্টরের অ্যাক্টিংকে, ডায়লগ ডেলিভারিকে আমি যেভাবে ফিল করি, কিন্তু ক্যামেরার সামনে আসলে আমি নিজেই সেটা করতে পারি না। সত্যি মানে ক্যামেরার সামনে আসলে আমি এখন ইদানিং বেশ নার্ভাসই লাগে। আমার শুধু মনে হয় যে এখানে একজন ডিরেক্টর থাকলে ভালো হতো, বলতে পারতো যে আমি ঠিক বলছি কি না বলছি। সুতরাং ইদানিং এটা একটু ঝামেলা হয়, আমি চেষ্টা করি যে না করার জন্যে। আপনি দেখবেন যে ইদানিং আমার নিজের নাটকে অভিনয় করি না, অনেক আগে ছেড়ে দিয়েছি অভিনয় করা। লাবলু ভাই, আপনার নাটকে আমরা দেখেছি বিভিন্ন সময়, হয়তো আগে কখনো আমরা তাকে পর্দায় দেখিনি, কিন্তু আপনার নাটকে দেখা গেছে একটা নতুন ছেলেকে কিংবা নতুন মেয়েকে আপনি যখন নিয়ে আসেন, তখন একটা দায়িত্ব থেকে যায়। দায়িত্ব কীরকম, যে একজন প্রতিষ্ঠিত কাউকে যদি নিয়ে আসেন, আপনাকে এতটা চাপ নিতে হয় না, কিন্তু নতুনকে উপস্থাপন করতে আপনাকে চাপটা নিতে হয়। সেই চাপটা কেন নিতেন বা কেন নেন? এটা আমার কাছে দুটো কারণে নিই। আমার কাছে মনে হয় যে খুব পরিচিত মুখ, খুবই পরিচিত মুখ যখন আপনি একটি চরিত্রে অভিনয় করে, হয়তো উনি ভালো অভিনয় করেন, নো ডাউট, আমাদের দেশে অনেকেই আছেন, কিন্তু একটা পরিচিত মুখ দর্শকদের একটা সাধারণ ব্যাপারে উনি তো অভিনয় করছেন, হয়তো ভালো অভিনয় করছেন কিংবা খারাপ অভিনয় করছেন, কিন্তু একটা নতুন ফ্রেশ মুখ যদি থাকে, তখন ওই চরিত্রটাকেই দর্শক বিশ্বাস করতে শুরু করে। যেরকম আমার সোনার পাখি রূপার পাখি, আমি বেশিরভাগ ক্ষেত্রে সবসময় মঞ্চে থেকে নতুন ছেলে মেয়েদেরকে দিয়েই অভিনয় করাই। সোনার পাখি রূপার পাখিতে যদি কেউ দেখে থাকেন, বিদ্যুৎ আর বিজলি ওদের ফার্স্ট নাটক, তাদের লাইফের প্রথম নাটক ছিল সোনার পাখি রূপার পাখি। ওরা যে কোন লেভেলের পপুলার হলো, কোন লেভেলের চিন্তা করা যায় না। এরকম আমার প্রত্যেকটা সিরিয়ালে, আপন মানুষ পরে সিরিয়াল করলাম, প্রত্যেকটা সিরিয়ালেই দেখা যায় যে 60 to 70% নতুন ছেলে মেয়ে থাকে। গ্রুপের যারা গ্রুপ থিয়েটার ব্যাকগ্রাউন্ড তাদেরকে প্রেফার করি, বা যাদের নাচের ব্যাকগ্রাউন্ড তাদেরকে প্রেফার করি। তাতে হয় কি, একটা তো হয় যে নাটকটার চরিত্রগুলো দর্শকদের কাছে ভালো লাগার হয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার আরেকটা ভালো লাগে হচ্ছে যে আমার এই ইন্ডাস্ট্রিতে আমার কিছুটা কন্ট্রিবিউশন, কিছু নতুন মুখ তৈরি হলো। তা আমি যেহেতু মঞ্চের মানুষ, আমি বিশ্বাস করি আমিও তো নতুন ছিলাম একসময়, আমাকেও তো এই প্রক্রিয়া দিয়ে আসতে হয়েছে। সুতরাং আমি কেন করব না, আমার একটা কন্ট্রিবিউশন তো থাকা দরকার, সেই হিসাবেই। লাবলু ভাই, বলছিলেন ক্যামেরার বাইরে যে বয়স বেড়েছে, বয়স বাড়লে আমরা কাজের ধরনও পাল্টাই। এই মুহূর্তে কি কি কাজ করছেন? না, আমি তো একটা কাজের ধরন বলতে আমি নিয়মিত যেটা করি, একটা সিরিয়ালই করি। আর ঈদের সময় প্রত্যেকটা চ্যানেলে একটা করে নাটক যাইতো ঈদের সময়, 2 ঈদে। এখন সেটাও নাই, এখন একটা মাত্র চ্যানেলে যায় একটা ঈদের নাটক, আর একটা সিরিয়াল, সারা বছর ধরে একটা সিরিয়াল চলে। একটা সিরিয়াল শেষ হয়, মাঝখানে 5 মাস 6 মাস গ্যাপ যায়, পরবর্তী সিরিয়াল তৈরি হয়, এটাই। এখন আমার লাস্ট সিরিয়াল করেছি আমি ফুল গাও, চ্যানেলে জমা দেওয়া আছে, মানে ফুল 120 পর্ব টোটাল শুটিং এডিটিং করে মাস্টার জমা দিয়ে রাখছি। আরেকটা স্ক্রিপ্টিং রেডি হয়ে গেছে, এখন হয়তো 2-3 মাসের মধ্যেই ওইটা শুরু করব। আমরা একটু পরিবারে যাই, কে কে আছেন? আমার স্ত্রী, আমার এক ছেলে, এক মেয়ে। আমার ছেলে রোশান, ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, আর মেয়ে রূপ, ও হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে।
তারা আপনার অভিনয় কিংবা নির্মাণ তারা সম্পর্কে তারা কি ধারণা ইন্টারেস্টেড, পোষণ? তারা ইন্টারেস্টেড, আমার ছেলেও ইন্টারেস্টেড, মেয়েও ইন্টারেস্টেড। তো ছেলেকে দিয়ে আমি 2-3টা নাটক করেছে, দুটো না 3টা নাটক করেছে। মেয়ে তখন ছোট ছিল। মেয়ে এখন বলে, বাবা আমি অ্যাক্টিং করতে চাই, মডেলিং করতে চাই। তো মডেলিংয়ের কোর্সও করেছে। তাই বললাম, বাবা আমি তো এখন আর বিজ্ঞাপন বানাই না, আমি তো একসময় প্রায় 5 বছর ধরে একটানা বিজ্ঞাপন বানিয়েছি। তখন হলে তোমাকে নিতে পারতাম, তখন তো তুমি ছোট ছিলা। তো এখন দেখা যাক, মানে আমার তরফ থেকে কোনো রকম কোনো বাধ্যবাধকতা বা বাধা নেই। তারা যেহেতু এখন স্টুডেন্ট পড়ে আছে, তারা পড়াশোনা নিয়ে আছে, পড়াশোনা করবে, ভেতরে মাঝে যদি কোনো রকম সুযোগ থাকে তারা করবে, অসুবিধা নেই। লাবলু ভাই, আসলে আমরা আপনার কথা শুনতে গিয়ে এত লম্বা লম্বা লাফ দিয়েছি, অর্থাৎ এই প্রসঙ্গে আরো থাকা যেত, কিন্তু চলে গেছে আরেক প্রসঙ্গে, কারণ সময়ের স্বল্পতা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন আপনি। আমি দোয়া চাই, আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন, দর্শকদের সাথে কিছু কথা শেয়ার করার সুযোগ করে দিয়েছেন, এবং আপনার মাধ্যমে আমার এই জিটিভির দর্শকদের কাছে আমি একটা জিনিসই চাইবো, আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, কেন সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। সুস্থ থাকি এবং আপনাদের ভালো লাগার কাজগুলো যেন আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনাদের জন্যে, ভালো লাগার জন্যে, দেশের জন্যে, সাধারণ মানুষের জন্যে যেন কাজ করে যেতে পারি। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম নির্মাতা এবং অভিনেতা সালাউদ্দিন লাবলুর। তিনি বলছিলেন তার ব্যক্তি জীবনের কথা, তিনি বলছিলেন তার কর্মজীবনের কথা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য আবারও শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।